মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। হচ্ছে বড় জোট। এখন থেকেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। সন্ত্রাস ঠেকাতে পিআর দাবি জামায়াতের। বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে সেটা আরো আগামী দিনে আরো খারাপের দিকে যেতে পারে। এই জন্য কেয়ারটেকার সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে। অনেকেই এখন বিভিন্ন ধরনের আস্ফালন করছে। পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। বিএনপি সহ যে কোনো দলের সঙ্গে জোট করতে আগ্রহী এনসিপি। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম জোটের রূপরেখা। নির্বাচনের সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। সবাই মিলে আমরা একটা বোঝাপড়াটা কিভাবে তৈরি করা যেতে পারে সেটাকে আমরা এক্সপ্লোর করে দেখার আমরা চেষ্টা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এছাড়া খেলার খবর জানাতে সঙ্গে থাকবেন আলিশা। ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক দেবে না ইসি। অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারির ঘোষণা। দাবি আদায় করে নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি এনসিপির। ড্রোনে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে তাণ্ডব। এসি কম্পিউটার খুলে নেয়ার অভিযোগ। 4 নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ। জিম্মি দশা থেকে মুক্ত ড্যাফোডিলের 17 ছাত্র। ভৈরব জেলার দাবিতে রেলপথ আটকে ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ। গুরুতর আহত 2। ভোগান্তিতে পড়েন বিদেশগামী সহ কয়েকশো যাত্রী। কাল নৌপথ অবরোধের ডাক। ছোট্ট শরীরে 36 বার অপারেশন। অদম্য মনোবলে জীবনে ফিরল আলো। মাইলস্টোন ট্র্যাজেডির 4 মাস পর সুস্থ হয়ে বাবা মায়ের কোলে শিক্ষার্থী নাবিদ। এবং চট্টগ্রামে গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে সংঘবদ্ধ চক্র। অভিযোগ বিজিএমইএর চক্রান্তে প্রতিযোগী দেশ জড়িত থাকার সন্দেহ ব্যবসায়ীদের। নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপির হাইকমান্ড। ভার্চুয়ালি যুক্ত থাকছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আরও জানান, বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন নিশ্চিতে সরগরম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। প্রায় সব আসনেই একাধিক যোগ্য প্রার্থীদের নিয়ে প্রতিদিনই চলছে বৈঠক, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার প্রত্যাশা চলতি অক্টোবরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। বিএনপির সহযোগী সংগঠন যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে দলের হাইকমান্ডের। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে। এ সময় ভোট সামনে রেখে বৃহৎ জোট গঠনের ভাবনার কথা জানান সালাউদ্দিন আহমদ। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। এদিকে বনানীতে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এখন থেকে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে। আস্থার সংকট সম্বন্ধে কিছু সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে
সেটা আরও আগামী দিনে আরও খারাপের দিকে যেতে পারে। এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচাল করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি অপশক্তি। স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না, এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফাটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে। জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দলমতের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে পিআর পদ্ধতি চালু করলে রাজনৈতিক সহিংসতা কমবে, এমনটাই দাবি করেছেন জামায়াত নেতারা। তাদের অভিযোগ, একটি পক্ষ ফ্যাসিস্টের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনছে, আর সুষ্ঠু ভোট হলে ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় হবে বলেও মন্তব্য দলটির নায়েবে আমিরের। 2006 সালের 28 অক্টোবর রাজধানীতে আওয়ামী লীগের লগি বৈঠা কর্মসূচি থেকে হামলা চালানো হয় জামায়াত ইসলামীর সমাবেশে। রণক্ষেত্রে রূপ নেয় পল্টন মোড় ও সমাবেশ স্থল বাইতুল মোকাররম উত্তর গেট এলাকা। জামায়াতের দাবি, এতে প্রাণ হারান তাদের 14 নেতাকর্মী। দিনটি স্মরণে সোমবার দুপুরে নিহত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে। নেতারা জানান, বিগত সরকারের আমলে বিচার প্রক্রিয়া রুদ্ধ করা হয় এই পল্টন হত্যাকাণ্ডের। শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এত গণহত্যা চালিয়েছে, একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না। সভায় জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান অভিযোগ করেন, অনেকে এখন পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত। নির্বাচন সুষ্ঠু হলে ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় হবে বলেও মন্তব্য করেন তিনি। অনেকে এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে। আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। এদিকে 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত। সংসদের উভয় কক্ষেই পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা দাবি জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অতি দ্রুতই জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। প্রার্থী তালিকা চূড়ান্তে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জনস্বার্থে জোটবদ্ধ হওয়ার বিষয়েও উন্মুক্ত অবস্থানে এনসিপি। সেটা হতে পারে বিএনপি বা অন্য যে কোনো দলের সঙ্গে। এদিকে অনাস্থা জানিয়ে নির্বাচন কমিশন ভেঙে পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। জুলাই সনদে স্বাক্ষর না করা, শাপলা প্রতীক নিয়ে অনিশ্চয়তা ও নির্বাচনী জোটের নানা সমীকরণ, এসবের মধ্যেও নিজেদের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি। সময় সংবাদকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দ্রুতই প্রার্থীদের তালিকা প্রকাশ করবে দল। আসন ভিত্তিক প্রার্থী তালিকা নির্ধারণে তৈরি করা হয়েছে বিশেষ টিম। আমাদের নেতাকর্মীরা তারা নির্বাচনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করছেন সেটাকে তারা মনিটর করছেন। এমন অনেক মানুষই আছেন যারা হয়তো এনসিপি রাজনীতির সঙ্গে এখনো যুক্ত হন নাই, কিন্তু এই মানুষগুলো সমাজের বিভিন্ন গ্রহণযোগ্য জায়গায় নিজেদেরকে অধিষ্ঠিত করেছেন। আমাদের একটা টিম আসলে এই প্রার্থিতার বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। আমরা খুব শীঘ্রই আমাদের প্রার্থীদের যে তালিকা সেটা আমরা প্রকাশ করব। কথা হয় নির্বাচনী জোট গঠনের বিষয়ে। সামনের নির্বাচনে জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে যদি দেশের প্রয়োজনে জোটের মতো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টিকে অংশগ্রহণ করতে হয়, তার জন্য এখনো পর্যন্ত আমরা ওপেন রয়েছি। যখন নির্বাচনের সময়টা ঘনীভূত হবে সেই সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। নতুন কমিশন গঠন করে নির্বাচনের আহ্বান জানিয়ে এনসিপি বলছে, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। তাদের দীর্ঘদিনের যে কর্মকাণ্ড, সেখানে অনেকগুলো জায়গাতেই তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমরা অনেক আগেই এই পক্ষপাতমূলক আচরণগুলো যারা করছেন তাদের পুনর্গঠনের কথা আমরা অনেক আগেই জানিয়েছি, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাতে এখনো নির্বাচন কমিশনের সুযোগ আছে নিজেদেরকে শুধরে নেবার। দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের এরই মধ্যেই নিজ নিজ এলাকায় দেখা গেছে জনসংযোগ করতে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সামনে রেখে বৃহত্তর জোট গঠনে আগ্রহী বামপন্থী দলগুলো। চলছে প্রাথমিক আলোচনা। নেতারা জানান, নভেম্বরে চূড়ান্ত হতে পারে নির্বাচনী জোটের রূপরেখা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট।
সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ডিসেম্বরেই নির্বাচনী তফসিল ঘোষণার কথা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট আর ভোটের নানা সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতিতে। নির্বাচনী নানা হিসেব নিকেশ বাম রাজনৈতিক শিবিরেও। সিপিবি বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের 6 দল, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার 7 দলের পাশাপাশি গণফোরাম, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপকে এক মঞ্চে এনে ভোটের লড়াইয়ে নামার পরিকল্পনা নেতাদের। কথাবার্তা চলছে গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলোর সঙ্গেও। নেতাদের আশা নভেম্বরের শুরুতে চূড়ান্ত রূপ পেতে পারে আলোচনা। এখন আমরা দলীয় প্রার্থীগুলো ঠিক করতেছি, তারপরে জোট হলে পরে তার মধ্যে সেগুলো সমন্বয় করে আমরা সেই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। কোনো অরাজনৈতিক ব্যক্তি, কোনো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আসে জোটের যে কোনো মার্কা নিয়ে, আমাদের জোটে শরিক হতে পারবে ব্যক্তিও এবং সে ভোট করতে পারবে মার্কা নিয়ে, আমরা জোটের কর্মীরা তার পক্ষে কাজ করব, এটা আমাদের আলোচনায় হয়েছে। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলো অবশ্য খোলা রাখছে সব পথই। যুগপথের শরিক তো এটা তো আমাদের অগ্রাধিকার, তাদের সঙ্গে তাদের দিক থেকেও প্রবল আগ্রহ আছে, আর আমাদের দিক থেকে তো আগ্রহের বাস্তব কারণ আছে। এর বাইরে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ধারার যারা আছেন তাদের সাথে আমরা কথাবার্তা বলব। 9 অক্টোবর সংবাদ সম্মেলন করে 120 প্রার্থীর নামও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। চলতি সপ্তাহে স্ববিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। দুপুরে ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকবে 42,761টি, আর ভোট কক্ষ রাখা হয়েছে 2,44,649টি। সর্বশেষ তথ্য অনুযায়ী সম্পূরক ভোটার তালিকা সহ দেশের মোট ভোটার 12,63,07,504 জন। তাদের জন্য গড়ে প্রতি 3,000-এ একটি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তাতে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে 42,761টি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিশন সচিব। 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137, আর মহিলাদের জন্য 1,29,602। বলেন, বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে। নতুন নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন হবে এ সপ্তাহে। ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারব। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক নিয়েই এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। জুলাই হত্যার বিচার সহ অন্যান্য দাবি আদায়ে একমত হলে কারো সঙ্গে জোট করতে অসুবিধা নেই বলেও জানান সার্জিস। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা কাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐক্যমত্য কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন বৈঠকে এর সিদ্ধান্ত হয়। কমিশন সভাপতি ডক্টর ইউনূসের কাছে সুপারিশমালা তুলে ধরেন সদস্যরা। এর আগে 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই হয়। পরে 3 দফা সময় বাড়িয়ে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত কমিশনের সময়সীমা বাড়ানো হয়। এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টাকে সুপারিশমালা জমা দেওয়ার কথা কমিশনের। ড্রোন দিয়ে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে হামলা করে ড্যাফোডিল শিক্ষার্থীরা। এমন অভিযোগ করে সিটির উপাচার্য বলেন, এসি কম্পিউটারও খুলে নিয়ে গেছে তারা। সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে ড্যাফোডিল কর্তৃপক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে কাল থেকে 4 নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সংঘর্ষের সময় আটকে রাখা 17 ছাত্রকে সিটি ইউনিভার্সিটি ছেড়ে দিলেও নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তুলেছে ড্যাফোডিল। সাভারে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরা আর ভাঙা আসবাব। পুরো ভবন জুড়ে ক্ষতচিহ্ন। ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয় 15টি যানবাহনে। রোববার সন্ধ্যায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ভাড়া বাসার পাশে বসেছিলেন সিটির ছাত্ররা। তাদের মধ্যে এক শিক্ষার্থী থুথু ফেললে মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ থামলেও সোমবার সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করে বিশ্ববিদ্যালয় দুটিতে। বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা। আতঙ্কে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। আমাদের প্রাণের ক্যাম্পাস ছেড়ে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ফ্যামিলি নিরাপত্তা বোধ করছে না, আমাদের শিক্ষকরাও করছে না, এর জন্য আমাদের চলে যেতে হচ্ছে। এটা খুবই মর্মাহত বিষয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট এইভাবে আক্রমণ করছে। আমাদের ক্যান্টিন সম্পূর্ণ ভেঙে দিয়ে গেছে, আমাদের স্টুডেন্টদের উপরে এসে হামলা করে গেছে। আমরা আসলে সবাই একটা ট্রমার মধ্যে চলে গেছে, কারণ আমরা কখনোই এগুলো দেখিনি। এই অবস্থায় সোমবার সকালে সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধিরা। এর সাথে যদি আমাদের ছাত্র ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরে যদি কেউ জড়িত থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির উপাচার্য জানান, ড্রোন দিয়ে নজরদারির পর হামলা চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা। খুলে নিয়ে গেছে এসি ও কম্পিউটার। গেট ভাঙচুর করে, আমাদের ওয়াল ভাঙচুর করে এবং আমাদের সামনের ফটকে গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্টার সমস্ত রুমে যত কম্পিউটার সেগুলোও ভাঙছে। হামলার সময় আটক 17 শিক্ষার্থীকে ইউজিসি ও ড্যাফোডিল প্রশাসনের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তারা আমাদেরকে অ্যাসুরেন্স করছেন যে শিক্ষার্থী ছেড়ে দিলে আমাদের যে ক্ষতিপূরণ বা অন্য দাবি দেওয়া আছে সেটা আমরা বিবেচনা করব। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক বিবৃতিতে শিক্ষার্থীদের জিম্মি করে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তোলা হয়েছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করা হয় বিবৃতিতে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ভৈরব জেলার দাবিতে রেলপথ আটকে ট্রেনে পাথর ছুঁড়েছেন আন্দোলনকারীরা। এতে গুরুতর আহত হয়েছেন 2 জন। ভোগান্তিতে পড়েন বিদেশগামী সহ কয়েকশো যাত্রী। একই দাবিতে কাল নৌপথ অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ভৈরব জেলার দাবিতে আন্দোলনকারীদের রোশনালে ট্রেন, বৃষ্টির মতো ছোড়া হয় পাথর। গুরুতর আহত হন 2 যাত্রী। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। সোমবার সকাল 10টায় ভৈরব জংশন স্টেশনে জড়ো হন আন্দোলনকারীরা। রেলপথে দাঁড়িয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন তারা। আটকা পড়ে সিলেট থেকে আসা কালিনী ও চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস। ভোগান্তিতে পড়েন স্টেশনে আসা বিভিন্ন গন্তব্যের যাত্রীরাও। দুপুর 12টার দিকে অবরোধ তুলে নিলে শুরু হয় ট্রেন চলাচল। আন্দোলনকারীদের অভিযোগ, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভৈরবকে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। 2009 সালে 65তম জেলা ভৈরবকে ঘোষণা করা হয়েছিল। গুগলে চার্জ দিবেন 65তম জেলা ভৈরব আছে, কিন্তু কিছু অংশ নেতার ভৈরব জেলাটাকে আবার ফাইল বন্দি করে। ভৈরব জেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নৌপথ অবরোধের ঘোষণা দেন তারা। সময় সংবাদ, ভৈরব। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা ও খলনায়ক ডন সহ সব আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত 23 অক্টোবর আসামিদের দেশ ত্যাগে ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা। মেট্রো রেলের বিয়ারিং প্যাডের আঘাতে স্বামীকে হারিয়ে আর্তনাদ থামছে না স্ত্রীর। দ্বিতীয় জানাজা শেষে আবুল কালাম আজাদকে শরীয়তপুরের নড়িয়ায় নিজ গ্রামে দাফন করা হয়।
এই হাহাকার স্বজন হারানোর, শূন্য দৃষ্টিতে বাবার অন্তিম যাত্রার অপেক্ষা প্রিয় সন্তানের, স্বামীকে হারিয়ে দিশেহারা মেট্রো রেল বেয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের স্ত্রী। আমার হাজবেন্ড ছাড়া তো আমাদের তিনজনের কেউ নাই পৃথিবীতে, কেউ নাই আপন। একটা বাচ্চা কাচ্চার কত আশা থাকে, কারে বাবাকে বহন, কারে ডাক দিব, এই বাচ্চারা কার মনে চাইব। মরদেহ শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছে মধ্যরাতে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজনরা। সকালে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে কালামকে দাফন করা হয় নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে। এদিকে নিহত কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। মৌলিক চাহিদা এটা পূরণ করা এখন আমি মনে করি সরকারের দায়িত্ব। পরিবারের দুটো বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, তাদের সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দিতে হবে এই সরকারের। ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন আবুল কালাম আজাদ। স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের ভাড়া বাসায়। রোববার রাত 9টার দিকে আবুল কালাম আজাদের মরদেহ নেওয়া হয় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া ভাড়া বাসায়। সেখানেই স্থানীয় বাইতুল ফালাহ জামে মসজিদে হয় তার প্রথম জানাজা। সময় সংবাদ, শরীয়তপুর। 45% পুড়ে যাওয়া ছোট্ট শরীরে 36 বার অপারেশন, অদম্য মনোবলে জীবনে ফিরেছে আলো। মাইলস্টোন ট্র্যাজেডির 4 মাস পর চিকিৎসা শেষে বাবা মায়ের কোলে ফিরেছে 12 বছরের নাভিদ। চারপাশে যখন হাজারো না ফেরার গল্প, সন্তানহারা বাবা মায়ের আর্তনাদের স্বরও যখন অনেকটাই মিলিয়ে গেছে, ঠিক তখন ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে বাবা মায়ের কোলে ফিরে গেছে 12 বছরের নাভিদ। 97 দিন আগে মৃত্যু যাকে ছুঁয়ে গিয়েছিল, আজ সে ফিরেছে জীবনের আলোয়। মাইলস্টোন ট্র্যাজেডির পর যখন হাসপাতালের বিছানায় ছটফট করতে করতে চলে গেছে অনেক ক্ষুদে প্রাণ, তখন নাভিদের বাবা মাও পাচ্ছিলেন না আশার আলো। কিন্তু অসীম সাহসী এই শিশুর জীবনী শক্তি তাকে ফিরিয়ে এনেছে মৃত্যুর দুয়ার থেকে। নাভিদ বলল যে আম্মু তাড়াতাড়ি আসো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জ্বলছে। ওই অবস্থায় শুধু ওখানে পাগলের মতো কান্নাকাটি করতেছিলাম। 97 দিন যে জার্নিটা গেছে, এটা আসলে খুব কঠিন। সবার দোয়া, ডাক্তারদের চেষ্টা, এগুলো ছাড়া আমি মনে হয় না আমার ছেলেকে কাছে পেতাম। আমার বাচ্চার এরকম সিচুয়েশন থেকে বাইরে আসাটা একটা সৃষ্টিকর্তা উইলিংনেস ছাড়া সম্ভব না। সেদিনের বিমান বিধ্বস্তের ঘটনায় 7ম শ্রেণীর শিক্ষার্থী নাভিদের শ্বাসনালী সহ শরীরের 45% পুড়ে যায়। চিকিৎসকরা জানান 36 বার কাটাছেঁড়া করতে হয়েছে এই ছোট্ট শরীরে, তবু পরাস্ত হয়নি তার অদম্য মনোবল। আমি যখন ওর কাছে গেলাম, ও তখন সাথে সাথে গিয়ে আমার হাতটা চেপে ধরছে। তো ওর একটা বক্তব্য ছিল যে স্যার আমি কি বাঁচবো, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। 3 টাইমস ভেবেছি পেশেন্ট বোধহয় আর সার্ভাইভ করানো যাচ্ছে না। তার 2 হাত, ব্যাক, বাটক, ইনহেল এবং তার সাথে ইনহেলেশন ইনজুরি ছিল। এই পেশেন্টকে 36 বার অপারেশন থিয়েটারে ঢুকাইতে হয়েছে। মাইলস্টোন দুর্ঘটনায় আহত আরও 5 জন এখনও চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন খুব শিগগিরই বাড়ি ফিরবেন তারাও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার দিকপাইত এলাকায় যাত্রীবাহী ইজি বাইককে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে নারীসহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইজি বাইক চালককে ময়মনসিংহ মেডিকেলে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে বাস ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জন। এছাড়া যশোরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারীর। বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। এদিকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা। ঘাটে নোঙর করা সারি সারি মাছ ধরার ট্রলার, এখান থেকে ঝুড়ি বোঝাই ইলিশ নেওয়া হচ্ছে আড়তে। বিক্রেতাদের হাঁক ডাকে চলে বেচা বিক্রি।
সাগর অভয়াশ্রমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞার পর কর্মচাঞ্চল্যতা ফিরেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। জাল নৌকা নিয়ে বেরিয়ে ভালো মাছ পাচ্ছেন পটুয়াখালী ও চাঁদপুরের জেলেরা। তবে ছোট ইলিশই পাওয়া যাচ্ছে বেশি, বড় ইলিশ মিলছে না খুব একটা। আগে বাড়ানোর পরে দিয়ে আমরা যাইতে যাইতে সাগর অভিযান শেষ হয়ে গেছে, তারপরে আমরা এক কোপে মাছ পাইছি 130 মণ। 22 দিন সাগরে গেছি, মাছ আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। আবার যদি আবহাওয়া খারাপ হয়ে যায় হয়তো মাছের ধরা। এখন সাগরে যখন কোনো বোট নামে না, এই জন্য মাছ অনেক বৃদ্ধি পেয়েছে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম নিয়ে হতাশ ক্রেতারা। চড়া দাম দেখে অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে। সাগরের মাছ সব ছোট সাইজের, বড় কোনো মাছও নাই। অবরোধের আগের চেয়ে ইলিশ মাছের দাম এখন অবরোধের পরে অনেক বেশি। ইলিশ মাছ কিনতে আইছিলাম, কিন্তু ইলিশ মাছের দাম আমার পক্ষে সম্ভব না। তবে আনন্দ নেই কক্সবাজারের লাখো জেলের। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সাগর উত্তাল থাকায় প্রস্তুতি নিয়েও মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। চট্টগ্রামে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠেছে। বিজিএমইএ বলছে, বিদেশি বায়ার প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিমুখ করতেই টার্গেট করা হচ্ছে A1 ক্যাটাগরির ভিআইপি পোশাক কারখানা। বেতন ভাতা নিয়মিত দেয়া হলেও সংঘবদ্ধ চক্রটি নানা অজুহাতে সংঘাত সৃষ্টি করছে। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, কিন্তু শ্রমিকেরা সে ফাঁদে পা না দেওয়ায় শুরু হয় গুজব সৃষ্টির পায়তারা। নির্যাতনে 3 শ্রমিকের মৃত্যুর গুজব রটিয়ে পুরো ইপিজেডকে অস্থির করে তোলে সংঘবদ্ধ চক্রটি। এমনকি কথিত মৃত শ্রমিকদের ভিডিও পর্যন্ত তৈরি করা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয় 8টি কারখানা। কথিত মৃত শ্রমিকদের জীবিত ফিরে আসার তথ্য নিশ্চিত হয় 1 সপ্তাহ পর খুলে দেওয়া হয় বন্ধ হওয়া কারখানাগুলো। কাফনের কাপড়টা সরাই আবার ঢেকে দিল, এবং এই ভিডিওটা তারা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে জানালো যে আমাদের 3 জন শ্রমিক ম্যানেজমেন্টের দ্বারা নিহত হয়েছে। অডিও এবং ভিডিও আমরা কালেক্ট করি এবং শ্রমিকদেরকে আমরা জানাই যে না, এটা একটা গুজব ছিল, কেউ যেন এই গুজবে পা না দেয়। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্বখ্যাত বায়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ বিমুখ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এক্সপোর্টকে প্রতিবন্ধকতা করার জন্য সবসময় কোনো কুচক্রী মহল কিন্তু তারা কাজগুলো করে থাকে। অসন্তোষ সৃষ্টির ক্ষেত্রে কৌশলগতভাবে গার্মেন্টস সেক্টরকে বেছে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজিএমইএর। এই সেক্টরে যদি অসন্তোষ হয়, এটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার। এই সেক্টরটাই হতেছে আপনার সর্বোচ্চ রপ্তানি আর্নিংয়ের একটা সেক্টর। ইতিমধ্যে মার্কিন ট্যারিফ ইস্যু নিয়ে জটিলতা অনেকটা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এমন ইতিবাচক পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর চক্রান্তে জড়িত থাকার শঙ্কা রয়েছে। দেশীয় এবং বিদেশি একদল লোক এখানে উঠে পড়ে লেগেছেন এবং বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করে এই ইন্ডাস্ট্রিকে তার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা করছেন। গত 1 বছরে বেতন ভাতার আন্দোলন ছাড়াও গুজবকে কেন্দ্র করে 100-এর বেশি সংঘাত নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী এবং পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।